দীর্ঘ ১২ বছরেও সমাধান না পেয়ে ফের মাঠে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর প্রত্যাশীরা। এক সপ্তাহের আলটিমেটামে শাহবাগ থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গেলে পুলিশের লাঠিচার্জের শিকার হয় আন্দোলনকারীরা। একই সাথে নিক্ষেপ করা হয় টিয়ার গ্যাস। এরপরও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ না পেলে অবস্থান করার ঘোষণা দিয়ে অনড় থাকে আন্দোলনকারীরা। বিস্তারিত আমেনা হেরা রিপোর্টে। সরকারি চাকরিতে বয়স বৃদ্ধির দাবি নিয়ে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনে গেলে চাকরি প্রত্যাশীদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে আহত হন বেশ কয়েকজন। পরে ধীরে ধীরে একত্রিত হয়ে দীর্ঘক্ষণ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। দীর্ঘ ১২ বছর আন্দোলন করেও চাকরি প্রত্যাশীদের বৈষম্যের সুরাহা হয়নি অভিযোগ বিভিন্ন জেলা থেকে আসা আন্দোলনকারীদের। দীর্ঘ ১২ বছর ধরে আমাদের এই যে ৩৫ প্রত্যাশীদের সাথে কখনো আলোচনা করা হয় নাই, এখনো ঠিক একই রকম। যে বৈষম্য বিরোধী একটা সরকার গঠন হয়েছে, সেই সরকার আর বৈষম্য করবে না। এখানে বিভিন্ন ধরনের বৈষম্য আছে, যে বৈষম্যগুলো নিয়ে আমরা কথা বলার জন্য, আলোচনা করার জন্য আমরা তাদের কাছে যেতে চাইছিলাম, কিন্তু তারা কেউ আমাদের সাথে আলোচনার সদিচ্ছা পোষণ করে নাই। নারী পুরুষ সবার জন্য আসলে ৩৫টা প্রয়োজন, কারণ যখন ৩৫টা হবে তখন আমাদের জন্য আমরা শুধু সরকারি চাকরির পিছনে না ছুটে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে ঢুকতে পারবো। পৃথিবীর ১৬২টা দেশে ৩৫ আছে, শুধুমাত্র বাংলাদেশে ৩০। আমরা চাই আমাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করে দেওয়া হোক। ২৭-২৮ যদি দেখে একটা মেয়ে দেখা গেছে তার পারিবারিক চাপ থাকে, বিয়ের চাপ থাকে, বাচ্চা কাচ্চার চাপ থাকে বিয়ের পরে, তো সেখানে আমাদের ৩৫টা যদি দেয় আমি একটা সময় পাবো পড়াশোনা করার, আমরা চাকরিতে অ্যাপ্লাই করার। প্রধান উপদেষ্টা সহ নীতি নির্ধারকরা সমঝোতার বার্তা না দিলে রাজপথেই লাশ হবার হুঁশিয়ারি দেন চাকরি প্রত্যাশীরা। আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ প্রথমে কোনো উস্কানি ছাড়াই আমাদের উপরে তারা টিয়ার সেল লাগাতো এবং সাউন্ড গ্রেনেড হামলা করতো। আমাদের একটা অহিংস আন্দোলন, এটা কখনোই কোনো আক্রমণাত্মক আন্দোলন ছিল না। আমরা চাই আমাদের এই দাবিটা মানা হোক। হয় আপনারা আমাদের কাছে আসুন, নয়তো আমাদের প্রতিনিধি টিম আপনাদের কাছে নিয়ে আমাদের এটার একটা সুষ্ঠু সমাধান করুন, নয়তোবা আমরা এখানে লাশের কাফনের কাপড় পরে লাশ হয়ে এখানে থাকবো। দীর্ঘ ১.৫ মাস আমরা আন্দোলন সংগ্রাম করে আজকে এই ছাত্র বান্ধব সরকারকে প্রধান উপদেষ্টা করেছি এবং আমাদের ছাত্র প্রতিনিধিও ২ জন আছে। আমার ১০০% বিশ্বাস আজকে আমরা খালি হাতে ফিরে যাব না। আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় এই রাজপথে আমরা আবার জান দিব, প্রয়োজন আবু সাইদ ভাইয়ের মতো আমরাও শহীদ হব, এটা আমাদের যৌক্তিক দাবি। এদিকে যমুনাকে ঘিরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। সহিংসতা এড়াতে পুরো রাস্তা জুড়ে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে সরকারি চাকরিতে বয়সসীমা বিবেচনা করতে কমিটি গঠন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্ত এবং আগামী ৬ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবিদ। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে নির্মমভাবে হত্যা করা হয়। এ সময় তাদের ৫ বছরের সন্তান মাহির সরোয়ার মেঘ বাসায় ছিল। ঘটনার পরেই রুনির ভাই নওশের আলী রোমান শেরবাংলা নগর থানায় মামলা করেন। ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উন্মোচনের সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও ১২ বছরেও আলোর মুখ দেখেনি সাগর রুনি হত্যার তদন্ত রিপোর্ট। মামলা দায়েরের ৩ দিন পর তদন্তের জন্য গোয়েন্দা সংস্থার কাছে দিলেও পরে হস্তান্তর করা হয় র্যাবের কাছে। এই সাংবাদিক দম্পতি হত্যার পর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ এ পর্যন্ত পেছানো হয়েছে ১১৩ বার। সংস্থাটির ব্যর্থতার এমন বাস্তবতায় তদন্ত সংস্থা র্যাবকে সরিয়ে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করে ৬ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন
হাইকোর্ট। র্যাবের পক্ষ থেকে তদন্তকে সরিয়ে উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স গঠন করার জন্য দরখাস্ত দিয়েছিলেন। যৌথভাবে শুনানির পরে আজকে মাননীয় হাইকোর্ট বিভাগ এই আদেশ দিলেন যে র্যাবের কাছ থেকে তদন্ত প্রক্রিয়াটা সরিয়ে হোম মিনিস্ট্রির অধীন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হবে এবং সেখানে অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। পুরো রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সেই কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। নতুন করে উদ্যোগ নেয় বিচার পাওয়ার আশাবাদী সাগর রনির স্বজনরা। বিশেষ করে র্যাবকে যে বাদ দেওয়া হলো এটা আমরা খুবই খুশি, কারণ আসলে র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে এই মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে এতে আসলে আমরা আশার আলো দেখছি। কিন্তু সম্পূর্ণ আশাবাদী হওয়ার আসলে যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তো আশাবাদী হতে পারছি না, কিন্তু আমরা মনে করি যে আসলে এবার কিছু একটা হবে। এবং যেভাবে দেখলাম যে কোর্ট আসলে 6 মাস সময় বেঁধে দিয়েছে, তাদের মনে হচ্ছে সরকার আসলে আন্তরিক এবং যেটা খুব জরুরি। আলোচিত এই হত্যা মামলায় 8 জন আসামির 2 জন জামিন পেলেও বাকিরা কারাগারে রয়েছেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে এ মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন, একই সঙ্গে সাজা পরোয়ানা রিকল করেন। আবু সাইদ রিপোর্ট। গণ অভ্যুত্থানে দেশপলাতক শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন সাংবাদিক শফিক রেহমান। এই মামলায় শফিক রেহমানের বিরুদ্ধে 7 বছর কারাদণ্ড ও পলাতক আসামি হলেও আদালতে আত্মসমর্পণ করায় তার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে নিয়েছে আদালত। আমি এখানে আসতে দেখেছি সারা পথে পথে লেখা খুনি হাসিনা। তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন, এইটা আপনার মনে রাখতে হবে। এরপর সাংবাদিক শফিক রেহমানের আইনজীবী জয়নাল আবেদিন মেজবা কথা বলেন, সাংবাদিকদের সাথে তুলে ধরেন আদালতের আদেশ। আজকে আদেশ উনি আত্মসমর্পণ করেছেন, যেহেতু এটা ফিজি পলাতক দেখানো হয়েছে, আর ওনার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা ছিল সেটা প্রত্যাহার হবে। এছাড়াও গেল 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে খিলগাঁও তালতলা এলাকায় পরিবহন শ্রমিক সোহেলের উপর গুলি চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 79 জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং সব মিলায় বেশ প্রায় 79 জন আসামির বিরুদ্ধে সে মামলাটা করেছে। অপরদিকে খিলগাঁও রেলওয়ে কাঁচাবাজারে গেল 21 জানুয়ারি 523টি দোকান ভাঙচুর ও লুটপাট এবং চাঁদাবাজির অভিযোগে শাহজাহানপুর থানায় ব্যারিস্টার তাপসকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। অবস্থিত তপু, মাই টিভি, ঢাকা। রাজধানীর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তির খোঁজ খবর নিতে এসে ছেলে ধরা গুজবে গণপিটুনিতে হত্যার শিকার তাসলিমা বেগম রেনু হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়েছে আগামী 9 অক্টোবর ঠিক করেছেন আদালত। আজ রায় ঘোষণার জন্য দিন ঠিক ছিল, কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোর্শেদ আলম নতুন তারিখ ঠিক করেন। 2019 সালের 20 জুলাই রাজধানীর বাড্ডার একটি স্কুলে সন্তানদের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়ে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেনু। এই ঘটনা অজ্ঞাত 500 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু। 2021 সালের 1 এপ্রিল 13 আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। বাংলাদেশে দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচনের আয়োজন করা। এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন
ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম NHK ওয়ার্ল্ডে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানকে পাশে চায়। বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্রকে দৃঢ়মূল করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য। ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে ঐতিহাসিক উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা। ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি আরও জানান, বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন বিশ্ব নেতারা। মূল যে এসেন্স ছিল সেটা এটা হিস্টোরিক হওয়ার জন্য সবচেয়ে সবাই বলেছেন যে এই গভর্নমেন্টের সাথে এই গভর্নমেন্টকে তারা সাপোর্ট করেন এবং এর সাথে তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা কাজ করতে ইচ্ছুক, খুবই এনথুসিয়াস্টিক। এটা আমি বলবো যে মানে বাংলাদেশের জন্য খুবই একটা পজিটিভ একটা মাইলস্টোন ছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। গণবিপ্লবের পরে মানুষের যে উচ্ছ্বাস, তার জোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে। অপরদিকে ভারতীয় সীমান্তে বাংলাদেশের মানুষকে কোনো সতর্কতা ছাড়াই নির্বিচারে গুলি ছোড়ায় নিন্দা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। নুসরাত শারমিনের রিপোর্ট। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় সকল ধর্মের মানুষকে সম্প্রীতির বন্ধনে নির্ভয়ে বসবাস করার আহ্বান জানিয়ে নতুন বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলে কিছু থাকবে না বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সকল ধর্মের সকল মানুষ ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণভাবে ভোগ করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে সবসময় অক্ষুণ্ণ থাকবে। আমরা এখানে সবাই বাংলাদেশি নাগরিক, সবাই সমভাবে বাংলাদেশের সকল অধিকার ভোগ করব। অপর এক অনুষ্ঠানে বিগত সরকারের আমলে যত টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে তা ফিরিয়ে দিতে দেশগুলোর প্রতি আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। যেখানে টাকা থাক বাংলাদেশের টাকা, লুটের টাকা, সে যদি সাগরের নিচে থাকে অথবা কোনো ব্যাংকে অথবা শেখ পরিবারের কোনো সদস্যের কাছে, আওয়ামী লীগের কোনো সদস্যের কাছে, ভালোই ভালো এটা ফেরত পাঠান, বাংলাদেশ সরকারের কাছে এটা ফেরত পাঠান। এই টাকা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত কারোর সঙ্গে কোনো আপোষ নেই। সেই সাথে ভারত ফ্যাসিবাদের পক্ষে না গণতন্ত্রের পক্ষে থাকবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে গেছে। ভারত তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা গণতন্ত্রের সপক্ষে ভূমিকা রাখবে নাকি ফ্যাসিবাদের প্রতিভূ যিনি হত্যাকারী তার পক্ষ নেবে। এটি ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। রাজধানীর পল্টনে 2023 সালের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগিব নূরের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস 10 দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ 10 দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত তার 5 দিনের রিমান্ডের আদেশ দেন। সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাতারা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব। বিকেলে মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকায়
মোহাম্মদ দেলোয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেফতার করে র্যাব ৯। দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। জানা যায়, সরকার পতনের পর সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি ও তার স্বামী লাবু তালুকদার গোপনে এখানে আশ্রয় নিয়েছিলেন। সোমবার বিকেল 3:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলির সোনাপুর এলাকার বাড়িটিতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে স্বামীসহ হেনরিকে গ্রেফতার করা হয়। র্যাব ৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। ভারতের উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টির পানিতে ফুলে ফেপে উঠেছে উত্তরের নদ নদীগুলো। তিস্তা, ঘাঘট, যমুনেশ্বরী, করতোয়া, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র সহ অসংখ্য নদ নদীর বিধৌত রংপুর অঞ্চলে 5 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। কোথাও কোথাও তিস্তার পানি বিপদসীমা উপচে নদী তীরবর্তী চরাঞ্চল ঢুকে পড়েছে। স্বল্পমেয়াদী বন্যার সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙনের আশঙ্কা। পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উঠতি আমন ধান ও শীতকালীন শাকসবজির ক্ষেতসহ ডুবেছে বিভিন্ন ফসলি জমি। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ নদীর কুল ঘেঁষা চর ও চর দ্বীপ সহ লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকারকে দ্রুততার সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা সহ নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তারেক রহমান। বিবৃতিতে বলা হয়, চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করছে বন্যা কবলিত মানুষ। বিবৃতিতে বন্যা উপদ্রুত ও আশপাশের জেলাগুলোর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি বন্যার্তদের সহযোগিতার সক্রিয়ভাবে এগিয়ে আসার অনুরোধ জানান তারেক রহমান। সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে কাউসার হোসেন খান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 20 জন। তাদের মধ্যে 4 জন গুলিবিদ্ধ অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। শ্রমিকরা জানায়, সকাল থেকে টঙ্গাবাড়ি এলাকায় ম্যাঙ্গোটেক্স লিমিটেড সহ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেন। এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার বলেন, ঘটনার খবর পেয়েছেন, তবে বিস্তারিত তথ্য জানা নেই। চট্টগ্রাম বন্দরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। বেলা 11:15টার দিকে বন্দরের ডলফিন জেটিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন বাংলার জ্যোতি নামে ওই জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে। জাহাজটিতে 11,700 মেট্রিক টন তেল ছিল। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করেছে শিপিং কর্পোরেশন। কুষ্টিয়ার দৌলতপুরে এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। বেলা 11:30টায় উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তিনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গুলিতে নিহত ইউপি চেয়ারম্যানের নাম নঈম উদ্দিন। তিনি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিজ কক্ষে বসে কাজ করছিলেন চেয়ারম্যান নঈম উদ্দিন। বেলা 11:30টার দিকে চেয়ারের পেছনে থাকা জানালা দিয়ে দুর্বৃত্তরা তাকে কয়েক রাউন্ড গুলি করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পর্যটন খাতকে ত্বরান্বিত করতে ভিসা সহজীকরণ বিষয়ে কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি কথা জানান। বলেন, ভিসা সহজীকরণের পাশাপাশি নিরাপত্তা প্রদান, যোগাযোগ সহজীকরণ বিষয়ে কাজ করতে হবে। উপদেষ্টা বলেন, বাংলাদেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এগিয়ে আসতে হবে। এ সময় বক্তারা দেশের পর্যটন খাতের নানা ধরনের সমস্যা তুলে ধরেন। এছাড়া পর্যটন শিল্পে আরও বেশি তরুণদের সম্পৃক্তকরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সম্ভাবনাময় এই খাতকে বিশ্বে তুলে ধরার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। Achieving sustainability in the tourism industry requires systematic, continuous monitoring
and a comprehensive national tourism policy that integrates sustainable development goals and involves local communities in planning and decision-making processes is essential.